তারেক রহমানের সাথে ফোনে কথা বলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। শুভেন্দু অধিকারী কি বললেন? শুভেন্দু অধিকারী অনেক কষ্টকল্প কল্পনার মধ্যে থাকেন, বিভিন্ন জিনিসের মধ্যে ভাবেন তিনি উড়ে এসে নবান্নতে বসে যাবেন, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। ব্যাপারটা তো সহজ না। তারেক রহমানের আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক সুস্থিতি হবে, সীমান্তের মধ্যে টেনশন থাকবে না, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন কমবে, বাংলাদেশের মানুষ আবার কলকাতা শহরে আসবেন। দাদা, দীর্ঘ ২০ বছর পর বিএনপি বাংলাদেশের সরকার গড়তে চলেছে। কি মনে হয় পদ্মার ওপার আর এপার কি যে তিক্ততা ছিল সেই তিক্ততা কি মিটবে? দেখুন, এটা অনেকটাই ডিপেন্ড করছে যে আগামী দিনে পরিস্থিতি কি দাঁড়ায় তার উপরে। একটা সুখের কথা যে ভারতবর্ষর তরফ থেকে যাকে বলে অলিভ ব্রাঞ্চ তারেক রহমানের দিকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তারেক রহমানের সাথে ফোনে কথা বলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী শোনা যাচ্ছে যে তার শপথ গ্রহণে চলেও যেতে পারেন ঢাকা। ফলে এতদিন এই ইউনূসের আমলে যে মাৎসন্যায় চলছিল, যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছিল, যেভাবে বাংলাদেশে সমস্ত কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তারেক রহমান যেহেতু তিনি একজন সিজনড পলিটিশিয়ান এবং তিনি যে দলটাকে রিপ্রেজেন্ট করেন সেই বিএনপি অনেক দিন ধরে ক্ষমতায় এর আগেও ছিল, ফলে তারা জানে কিভাবে বাংলাদেশকে সরকার চালাতে হবে। ফলে আমার মনে হয় যে আমরা একটা আশার আলো দেখতে পারি যে তারেক রহমানের আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক সুস্থিতি হবে, সীমান্তের মধ্যে টেনশন থাকবে না, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন কমবে, বাংলাদেশের মানুষ আবার কলকাতা শহরে আসবেন, ভারতে আসবেন বেড়াতে, এগুলো আমরা আশা করতে পারি। অন্যদিকে শুভেন্দু অধিকারী যেমন বলেছেন যে এসআইআর হবে, এসআইআর হওয়ার পর যে নাম বাদ যাবে প্রথমে ডিপোর্ট করা হবে, তারপর ডিলিট করা হবে। তাহলে কি তারেক রহমান সেই বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারী, তাদেরকে গ্রহণ করবে, বাংলাদেশ নেবে বলে মনে করছেন? দেখুন, এটা তো একটা আন্তর্জাতিক আইনের বিষয়। শুভেন্দু অধিকারী এগুলো সব না জেনে বলছেন, এগুলো এভাবে হয় না। এগুলো সব শুভেন্দু অধিকারীর কষ্টকল্প কল্পিত কল্পনা, এগুলো এভাবে হয় না। ফলে এই অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ এগুলো সব শুভেন্দু অধিকারীর বাজে গল্প। এগুলোতে আমরা যাব না। আমাদের বরঞ্চ লক্ষ্য রাখতে হবে এপার বাংলার রাজনীতিতে, ওপার বাংলায় যেহেতু সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলোতেই জামাত ভালো ফলাফল করেছে, পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্ত হয়ে, এপারে যেন হিন্দু মৌলবাদের উত্থান না হয়। ওপারে যদি মুসলিম মৌলবাদীরা সীমান্তের আশপাশে বেশি সক্রিয় থাকে, তাহলে এপাশে হিন্দু মৌলবাদের উত্থান হওয়ার চান্স আছে, সেটা যেন না হয়। পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, সারের বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যেন একজনও বৈধ নাগরিকের নাম বাদ না যায়। আ আ শুভেন্দু অধিকারী কি বললেন? শুভেন্দু অধিকারী অনেক কষ্টকল্প কল্পনার মধ্যে থাকেন, বিভিন্ন জিনিসের মধ্যে তিনি উড়ে এসে নবান্নতে বসে যাবেন, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। ব্যাপারটা তো সহজ না। বিধানসভা ভোট আসছে, সেই ভোটে বিজেপি যদি একমাত্র জিততে পারে তাহলেই ওনার মুখ্যমন্ত্রী হওয়ার চান্স আছে। কিন্তু এখনো পর্যন্ত যা রাজনৈতিক পরিস্থিতি, তাতে বিজেপি এতটাই পিছনে, শুভেন্দু অধিকারীর এইসব কাকে অনুপ্রবেশকারী চিহ্নিত করা হবে, কাকে কি হবে, সেগুলো সব কষ্টকল্প কল্পিত। দাদা, আমরা দেখেছি এই বাংলাদেশ সম্বন্ধে শুভেন্দু অধিকারী থেকে বিজেপির সকলেই প্রায় তাদের না হয়ে বা বাংলাদেশে কি হচ্ছে সেই নিয়ে বারবার হাইলাইট করেছে। এই দেশের মধ্যে অনেক রকম ছড়ানো হয়েছে হিন্দু মুসলিম বিভেদ। কি মনে হয় যে এই বিএনপি যেটা তাদের খুব কি কষ্ট হয়ে গেল, কি বলবেন? দেখুন, বাংলাদেশে জামাত যখন মানে সংখ্যালঘুদের উপর নির্যাতন করছিল, তখন এপাশে হিন্দু মৌলবাদে উৎসাহ দিতে শুভেন্দুদের সুবিধে হচ্ছিল। আমরা সেটা দেখলাম যে এপাশে হিন্দু মৌলবাদের জন্য পশ্চিমবাংলার সীমান্ত ঘেঁষা জেলাগুলিতে বাংলাদেশের ভোটে জামাত জিতেছে। ফলে অবশ্যই দুটো, একটা মৌলবাদ আর একটা মৌলবাদকে উৎসাহ দেয়। একে আমরা ইতিহাস বা রাষ্ট্রনীতিতে বলি কম্পিটিটিভ কমিউনালিজম। সেটা অবশ্যই শুভেন্দু অধিকারীদের জন্য উৎসাহের বিষয় ছিল। কিন্তু রাষ্ট্র হিসেবে ভারত তো বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বাড়লে বা মৌলবাদ বাড়লে খুশি হতে পারে না। ফলে শুভেন্দু অধিকারীরা যতই দুঃখ পান, বিএনপি আসাটা বাংলাদেশের রাজনীতিতে যতটা বড় ঘটনা, তেমনি ভারতের জন্য একটা সুখবর। একটা নির্বাচিত সরকার এলো, যে সরকারের সঙ্গে ভারতবর্ষ আলোচনা করতে পারবে, ভারতবর্ষ ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবে, ভারতবর্ষ অন্য সব ধরনের যোগাযোগকে রক্ষা করতে পারবে। দাদা, আমরা যেভাবে দেখেছি বাংলাদেশ দিনের পর দিন পিছিয়ে পড়ছিল, কি মনে হয় যে আবার কি বাংলাদেশ হাসবে বলে মনে করছেন? সব দিক থেকে, বাণিজ্য দিক থেকে, শিল্পর দিক থেকে? দেখুন, তারেক রহমান যে দলটাকে রিপ্রেজেন্ট করেন বিএনপি, তারা এর আগে অনেকবার ক্ষমতায় ছিল। তারেক রহমানের বাবা বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, তারেক রহমানের মা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।
তারেক অনেক মানে কষ্টের মধ্যে দিয়ে, অনেক কিছুর মধ্যে দিয়ে রাজনীতিতে আজকে এই পরিণত জায়গায় পৌঁছেছেন। আর তারেক রহমান সম্পর্কে বা বিএনপি সম্পর্কটা বলা হয় বাংলাদেশে বিএনপি হচ্ছে ব্যবসায়ীদের দল। ফলে ব্যবসা-বাণিজ্য অবশ্যই তারেক রহমানের আমলে বাড়বে বলে আমার ধারণা। এবার ভারত-বাংলাদেশ সম্পর্ক আরো কতটা মসৃণ হবে, ভারত-বাংলাদেশ বাণিজ্য আরো কতটা বাড়বে, আমার মনে হয় সেটার জন্য আমাদের মাস তিনেক অপেক্ষা করতে হবে। আমরা হয়তো ঢাকা-কলকাতার মধ্যে যে শৈত্য তৈরি হয়েছিল, ঢাকা-নয়াদিল্লির মধ্যে যে ঠান্ডা যুদ্ধ হচ্ছিল, তার থেকে বেরিয়ে আসার লক্ষণ দেখতে পেতে পারি। দাদা যেভাবে দেখেছিলাম যে কোনো রকম ভিসা বন্ধ হয়ে গেছিল, যেমন বাংলাদেশ থেকে ভারতে কেউ আসতে পারছিল না। এখন প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে ভারত বাংলাদেশের পাশে থাকবে। কি মনে হয় যে এইরকম জ্বরটা কি কাটবে? দেখুন, ইউনূস যেভাবে আমাদের সাথে আচরণ করছিলেন, আমরাও তার জবাব দিচ্ছিলাম। ফলে আমরাও, ওরা ওরা আমাদের এখানে ভিসা বন্ধ করে দিয়েছিল, আমরাও ভিসা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু যদি সম্পর্ক স্বাভাবিক হয়, যদি তারেকের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক স্বাভাবিক হয়, যদি বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোয়, তাহলে আমার মনে হয় নিশ্চয়ই ভিসা থেকে শুরু করে অনেক কিছুই জটে কাটবে।